আমি মাইক নিয়ে তো বসছি, কিন্তু আসলে আমার তেমন কোনো টপিক নাই কথাবার্তা বলার, এবং ইটস আ উইয়ার্ড এপিসোড। যে এপিসোডটা আমি শিওর না আমি পাবলিশ করবো নাকি, বাট তারপরে আমি রেকর্ড করতে বসলাম, কারণ প্রতি সপ্তাহে আমাদের ভিডিও আপলোড করতে হবে। তো আমি কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছিলাম আপনাদের আমাকে প্রশ্ন করতে, এবং আপনারা অনেক প্রশ্ন করেছেন যেগুলো আমি এখানে লিখে রেখেছি, প্লাস ইউটিউবের কমেন্টে বিভিন্ন সময় প্রশ্ন আসে। তার মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর যদি আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। একজন জিজ্ঞেস করেছেন, অ্যাজ আ এসইও এক্সপার্ট আই ওয়ান্ট টু বি আ মিলিয়নিয়ার উইদিন 2028, এটা কি পসিবল নাকি? সো মিলিয়নিয়ার যদি আপনি হতে চান, মিলিয়নিয়ার মানে হলো $10 লাখ, যেটাকে আমরা ট্র্যাডিশনালি মিলিয়নিয়ার বলি। অনেকে বলবে 8 কোটি টাকা, অনেকে বলবে 7,000 রুপি। আমি জানি না আপনি কোথা থেকে দেখছেন ভিডিও, বাট জেনারেলি মোস্ট মানুষের জন্য আপনি মিলিয়নিয়ার তখনই যখন আপনার $10 লাখ আছে। তো ওটাকে যদি আমরা ব্রেকডাউন করে নিয়ে আসি, তাহলে আপনি যদি 10 বছরের একটা প্ল্যান নেন মিলিয়নিয়ার হওয়ার জন্য, তাহলে প্রত্যেক বছর আপনাকে $1 লাখ আয় করতে হবে। সো প্রত্যেক বছর যদি আপনাকে $1 লাখ আয় করতে হয়, তাহলে আমরা হিসাবের সুবিধা বলতে পারি আপনার প্রত্যেক দিন $273 মতো আয় করতে হবে। সো অনেক অ্যাঙ্গেল আছে। উনি যেহেতু একজন এসইও এক্সপার্ট এবং উনি জানতে চেয়েছেন একজন এসইও এক্সপার্ট হিসেবে আসলে মিলিয়নিয়ার হওয়া সম্ভব নাকি। আপনি যদি একটা 10 বছরের প্ল্যান নেন এবং আপনার অ্যাভারেজ টিকিট ভ্যালু, অ্যাভারেজ ক্লায়েন্টের ভ্যালু যদি হয় $500, তাহলে আপনার দেখেন প্রত্যেক দিন $273 লাগছে। তো আপনি যদি ম্যাথটা করার চেষ্টা করেন, আমার প্রত্যেক দিন লাগছে $273। আমার যদি 15টা ক্লায়েন্ট থাকে, প্রত্যেকটা ক্লায়েন্ট যদি আমাকে $500 করে দেয়, তাহলে এবং আমি যদি প্রত্যেক মাসে 15টা ক্লায়েন্ট অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমার এই নাম্বারটা ঠিক থাকে, সেক্ষেত্রে আমি প্রত্যেক বছর $1 লাখ হিট করতে পারছি, কনসিডারিং আমার চার্ন 0%। ম্যাথটা আপনার করতে হবে খুব ভালো করে, বাট ইট ইজ পসিবল, এবং আমি অনেককেই করতে দেখেছি। স্পেশালি যদি আপনার প্রোডাক্টের প্রাইস হাই হয়, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, যেটা খুব অবভিয়াস একটা ব্যাপার। বাট যদি আপনার প্রোডাক্টের প্রাইস হাই নাও হয়, আপনি যদি এনাফ সেল করে স্কেল করতে পারেন জিনিসটা, তাও আসলে ব্যাপারটা সম্ভব, একদমই ইম্পসিবল কিছু না। ডু ইউ থিঙ্ক অনলাইন ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স আর কনসিডার্ড অ্যাজ ইউজুয়াল ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স? এই কোয়েশ্চেনটা আস্তে আস্তে আরও বেশি প্রকট হচ্ছে, তার কারণ যতই দিন যাচ্ছে মুক এডুকেশনের চাহিদা বাড়ছে, অনলাইনে ডিগ্রি নেওয়ার প্রবণতা বাড়ছে মানুষের, যেটা অবভিয়াস। ইভেন লন্ডন বিজনেস স্কুল টাইপ স্কুলকে আমরা এখন দেখছি, ইউনিভার্সিটিকে আমরা এখন দেখছি যারা অনলাইনে পুরো ডিগ্রি দিয়ে দিচ্ছে। এবং আমরা তো অনেক দিন ধরেই দেখছি যে এডেক্স বলেন, কোর্সেরা বলেন, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে যারা ডিগ্রি দেওয়ার বা অ্যাটলিস্ট ডিপ্লোমা দেওয়ার দিকে আগাচ্ছিল, এবং অনেকেই ওই আগানো পদ্ধতিতে অনেক আগায় গেছে। আমরা প্রপার ইউনিভার্সিটিও দেখেছি, ইউনিভার্সিটি অফ দ্য পিপল, এবং আরও 4-5টা আছে যারা অনলাইনে পুরো ডিগ্রি দেয়। উনি যেটা জিজ্ঞেস করেছেন যে অনলাইনের ডিগ্রি কি অ্যাজ ভ্যালুয়েবল নাকি কম্পেয়ার টু অফলাইন ডিগ্রি। আপনি যদি এডুকেশনটাকে সোললি একটা লার্নিং এক্সপিরিয়েন্সের ওই মডেল হিসেবে দেখেন, তাহলে আমি বলবো ইয়াস। আপনি যদি একটা ভালো জায়গা থেকে অনলাইনে শেখেন, প্রবাবলি ইকুয়াল তো শিখবেনই, এমনও হইতে পারে যে আপনি হয়তো আরও ভালো শিখবেন অনলাইনে যদি কোথাও থেকে শিখেন কম্পেয়ার টু অফলাইন। বাট প্রবলেম হইলো, আপনি যখন অফলাইনে কোথাও থেকে শিখেন, একটা ইউনিভার্সিটি থেকে বলেন বা একটা কলেজ থেকে বলেন, তখন আপনার যে এক্সট্রা বেনিফিটগুলো হয়, সবচেয়ে বড়টা হলো নেটওয়ার্কিং বেনিফিট। এছাড়াও আরও হাবিজাবি অনেক বেনিফিট তো আছেই, বাট প্রাইমারিলি নেটওয়ার্কিং যে বেনিফিটটা হয়, এবং যে আপনি ওই যে সোশ্যাল স্ট্রাকচারটা পান শেখার জন্য, ওটা অনলাইনে পাওয়া সম্ভব হয় না। এই কারণে আমরা যদি কাউকে ইউনিভার্সিটিতে ভর্তি করি, আপনি যদি 2টা মানুষ নেন, একটা মানুষকে যদি আপনি ইউনিভার্সিটিতে ভর্তি করেন, আরেকটা মানুষকে যদি আপনি একটা অনলাইন কোর্সে ভর্তি করেন, ইউনিভার্সিটিতে আপনি যাকে ভর্তি করেছেন তার সাকসেসফুল, তার কমপ্লিশন রেটটা, তার ওই কোর্সটা শেষ করে বের হয়ে আসার চান্সটা অনেক বেশি কম্পেয়ার টু যাকে আপনি অনলাইনের কোর্সে ভর্তি করেছেন। সে হয়তো দেখা যাবে 20% দেখে বা 25% দেখে, আর দেখবে না, কারণ ওই সোশ্যাল প্রেশারটা নাই, ওই অ্যাকাউন্টেবিলিটিটাও নাই। সো আপনার ভাবতে হবে যে আমি কি ওই রকম নাকি যে একদম সেলফ সিরিয়াস, একদম নিজেই নিজেকে মোটিভেট করতে পারবো, নিজেই নিজের উপর সিরিয়াস হয়ে সব কিছু করতে পারবো। যদি এরকম হয়, দেন ডেফিনেটলি গো ফর ইট, আপনার অনেক টাকা বেঁচে যাবে। বাট যদি এরকম না হয়, সেই ক্ষেত্রে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমকে ফলো করাই উচিত হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে ভাবছি আমি একটা কম্পিউটার সায়েন্স ব্যাচেলর করব, এবং জাস্ট আমি নিজে শেখার জন্য অনেকদিন ধরে আমি মেইনলি 2টা ডিগ্রি নিয়ে ভাবছি। কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করতে চাচ্ছি অনেকদিন ধরে, অথবা অ্যাস্ট্রোফিজিক্সে একটা ব্যাচেলর করতে চাচ্ছি। যেটাই করি আমি মেইনলি অনলাইনে করবো, বিকজ আমি ডিগ্রিটার জন্য খুব একটা আসলে কেয়ার করছি না এই পর্যায়ে এসে, যেহেতু ডিগ্রিটা আসলে আমার লাগবে না। মেইনলি আমি শিখতে চাচ্ছি, এবং আমার ধারণা যদি আমি অনলাইনে করি তারপরে আমি এনাফ শিখতে পারবো। প্লাস অনলাইনের যে এক্সট্রা বেনিফিটগুলো আছে, ফ্লেক্সিবিলিটি, যখন ইচ্ছা ক্লাস করা, যে ধরনের ব্যাপারগুলো তো অফলাইনে পাওয়া যায় না। সো 2টারই প্রোজ অ্যান্ড কনস আছে, ডিপেন্ড করে আসলে আপনার সিচুয়েশনের ওপরে, আপনি আপনার জীবনকে কিভাবে সাজাতে চাচ্ছেন ওইসব ব্যাপারে। একজন জিজ্ঞেস করেছেন, হোয়াট ডু ইউ ওয়ারি অ্যাবাউট দ্য মোস্ট? আমি অনেক কিছু আছে, এবং আমার এই ওয়ারি করার লিস্টটায় এমন এমন জিনিসগুলো আছে যেগুলা নিয়ে আমি খুব একটা ইউটিউবে কথাবার্তা বলি না, তার কারণ বেশিরভাগ সময় এগুলা
আমার ইউটিউব অডিয়েন্স যারা তাদের জন্য অত রেলেভেন্ট হবে না, এবং যেহেতু রেলেভেন্ট হবে না এই কারণে আমি এগুলো না বলার চেষ্টা করি। যেমন ফর এক্সাম্পল, এখন আমি সবচেয়ে বেশি যে জিনিসগুলো নিয়ে বড়ি করি তার মধ্যে একটা হলো ইনফ্লেশন। আমাদের বাংলাদেশে সরকারি হিসাব মতো আমাদের ইনফ্লেশন 6-7%-এর আশপাশে, কেউ বলে 5.5, 5.5, কেউ বলবে 6, কেউ বলবে 7। বাট আপনি যদি চিন্তা করেন ইনফ্লেশন জিনিসটা আসলে কি, ইনফ্লেশন মানে হলো আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনি 1 বছর আগে 100 টাকা দিয়ে যা কিনতে পারছেন, এখন আপনার ওই জিনিসটা কিনতে যত টাকা লাগতেছে তত পার্সেন্টটাই হইলো আপনার ইনফ্লেশন। সো আগে 100 টাকা দিয়ে যদি কিনতে পারতেন, এখন যদি 120 টাকা লাগে তাহলে আপনার ইনফ্লেশন 20%। এটা হলো বেসিক হিসাব, একদম বেসিক ইকোনমিক্স 101 এর হিসাবে। বাট যখন তেলের দাম বাড়ে, তখন ধরেন আপনার তেলের দাম 22% বেড়ে গেল কোনো একটা কনফ্লিক্টের কারণে। যখন তেলের দাম বাড়ছে, তখন যেহেতু তেলের দাম বাড়ছে, যখন একটা দেশের মেজর একটা জিনিসের দাম বাড়ে, যে জিনিসটা সবাই ইউজ করে, সো তেলের মতো কমোডিটি যে সবাই ইউজ করে বা মেজরিটি ইউজ করে, ওই জিনিসের দাম যখন বেড়ে যায় তখন কি হয় দেখেন, একটা বাসার হাউস হোল্ড ইনকাম আমি ধরি 100 টাকা, তো এই 100 টাকার মধ্যে সে আগে 20 টাকা তেল কেনার জন্য ব্যবহার করতো। তার মানে কি, সে 80 টাকা অন্যান্য জিনিস কেনার জন্য ব্যবহার করতো। এখন সে তেল কেনার জন্য ব্যবহার করছে 50 টাকা, যেহেতু তেলের দাম 30 টাকা বাড়ছে, কথার কথা। তার মানে কি, তার মানে শুধু তেলের দামেই ক্ষতিটা হয় নাই, তার এখন অন্যান্য জিনিসে খরচ করার জন্য 50 টাকা আছে, আগে ছিল 80 টাকা। সো তার ডিসপোজেবল ইনকাম কমে গেল, যেটার কারণে ইকোনমির একটা শ্রিঙ্ক ডাউন এফেক্ট পড়ে, ইকোনমির সাইজ অনেক ছোট হয়ে যায়, যেটা অনেক বাজে ব্যাপার। ওই জিনিসটা আমাকে অনেক ভাবায় যে এই ব্যাপারটা কেন হয়, এই ব্যাপারটাকে ট্যাকল করার জন্য কি করা যায়। বাট প্রাইমারিলি বলা যায় ইনফ্লেশন নিয়ে আমি বেশিরভাগ সময় ভাবি। বাংলাদেশে যদি আপনি থেকে থাকেন, অফিসিয়ালি ইনফ্লেশন 6%-এর আশপাশে। সো আপনার ডেফিনেটলি আপনার টাকা পয়সা এমন কোথাও ইনভেস্ট করা উচিত বা এমন কিছু করা উচিত যাতে করে এটলিস্ট আপনি 6%-এর বেশি গেইন পান প্রত্যেক বছরে। আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি, এই মুহূর্তে যেহেতু আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন যুদ্ধ হচ্ছে এবং কোভিড গিয়েছে, সো আমাদের ইনফ্লেশনের অবস্থা খুব একটা ভালো না, এবং এই কারণে আমিও এখন চিন্তা ভাবনা, এবং আমাদের ব্যাংকের ইন্টারেস্ট টাইপ কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। আমি চিন্তা ভাবনা করি যে কীভাবে আসলে ইনফ্লেশনকে বিট করা যায়, যেটা নিয়ে আমি রিসেন্টলি অনেক ভাবার চিন্তা করছি। আরেকটা জিনিস নিয়ে এখন ভাবছি, সেটা হলো বাড়ি কেনার জন্য মর্টগেজ নেওয়া উচিত নাকি উচিত না। খুবই সিম্পল হিসাব, দুইটা প্রোজ অ্যান্ড কনস দুইটাই আমি আপনাকে বলি, এবং আপনি আমাকে কমেন্টে জানান যে আপনার আসলে এই বিষয়ে মতামতটা কি। যদি আমি মর্টগেজ নেই বাসা কেনার জন্য, মর্টগেজের ইন্টারেস্ট রেট খুব কম। সো আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাসা কিনি, আমার লোন নিলে 2.5%-এর মতো ইন্টারেস্ট দিতে হবে। সো কথার কথা, আমি যদি 1 কোটি টাকা লোন নিই, 2.5% ইন্টারেস্ট রেট, 2.5 লাখ টাকা দিতে হবে আমার প্রত্যেক মাসে। এটা একটা উপায় লোন নিয়ে কেনা। আরেকটা উপায় হলো যে ডিরেক্ট ক্যাশে কেনা। আপনি লোন নেবেন না, আপনার ব্যাংকে যত টাকা আপনি ক্যাশ পেমেন্ট করে বাড়িটা নিয়ে নেবেন। এখন লোন নিয়ে কিনলে সুবিধা যেটা, সেটা হলো লোন নিলে আপনার টাকাটা আপনার কাছেই থেকে গেল, আপনার যে এখন ব্যাংকে যে লিকুইড ক্যাশটা আছে সেটা আপনার কাছে থেকে গেল। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনার ব্যাংক আপনার বাড়িটা কিনে দিল, এবং আপনি ব্যাংকে প্রত্যেক মাসে টাকা দিচ্ছেন। এতে করে আপনার টাকাটা আপনার কাছে থেকে গেল, যেই টাকাটা আপনি অন্য কোনো একটা অ্যাসেটে ইনভেস্ট করতে পারবেন, অ্যাসেট ক্লাসে, যেখান থেকে আপনি 7%-এর মতো রিটার্ন পাবেন। সো চিন্তা করেন ব্যাপারটা, মনে করেন একটা বাড়ির দাম 1 কোটি টাকা, আমি বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনতে পারি, আবার আমি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েও কিনতে পারি 2.5% ইন্টারেস্ট রেট। আমি যদি 1 কোটি টাকা ক্যাশ দিয়ে বাড়িটা কিনি, কোনো আমার ব্যাংকের লোন নাই, লোনের কোনো ঝামেলা নাই, আমার ব্যালেন্স শিট পুরো ক্লিন, সব ঠিকঠাক। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ব্যাংকের থেকে লোন নিয়ে কিনি, তাহলে আমার 2.5% ইন্টারেস্ট রেট, বাট ব্যাংক দিল ওই 1 কোটি টাকা, আমি দিলাম না। আমার কাছে কিন্তু 1 কোটি টাকা এখনও আছে আমার ব্যাংকে। ওই 1 কোটি টাকা যদি আমি এখন S&P 500-এ ইনভেস্ট করি, তাহলে আমি 7% রিটার্ন পাচ্ছি। সো আমার 5.5%-এর একটা লাভ হচ্ছে। বাট এই লাভটা করতে যে আমি আবার একটা লং টার্ম লোন সাইকেলে পড়ে যাচ্ছি, কারণ ব্যাংকে আমার 30 বছর ধরে ওই টাকাটা দিতে হবে। সো ইন্টারেস্টিং একটা প্রোজ অ্যান্ড কনস সিনারিওর মধ্যে চলে যাচ্ছে ব্যাপারটা, এবং আমি আউটওয়ে করার চেষ্টা করছি যে আসলে প্রোজ বেশি না কনস বেশি। দুই দিকেই অনেক মতামত আছে মানুষের, কেউ ওই লোনের প্রেশারটা নিতে চায় না, আবার অনেকে মনে করে যে না, লোন এটা যেহেতু সবচেয়ে ভালো লোনগুলোর একটা, সেফ, ইন্টারেস্ট রেট খুবই কম, এবং ফিক্সড ইন্টারেস্ট রেট যেটা বাড়ার চান্স অনেক কম, অ্যাটলিস্ট 5, 6, 10 বছর পর্যন্ত আপনি ফিক্সড করে রাখতে পারেন। সো ওইটা না নেওয়াটা বোকামি বলবে অনেকে। এটাও একটা ব্যাপার, যে ব্যাপারটা নিয়ে আমার এখন ভাবি মাঝে মধ্যে যে আসলে কি করা উচিত, এবং আমি এখনো কোনো ডেফিনেটিভ অ্যান্সার পাই নাই যে আসলে কোন ব্যাপারটার দিকে আসলে আমার যাওয়া উচিত। ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স টু স্টার্ট আ বিজনেস ইন বাংলাদেশ? আই হ্যাভ লটস অফ বিজনেসেস ইন বাংলাদেশ। আমার বাংলাদেশে অলরেডি অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং ব্যবসা বাণিজ্য প্রতিনিয়তই বাংলাদেশে বাড়ছে। এই বছরও আমরা অনেকগুলো কোম্পানি শুরু করেছি, এবং সামনেও আমাদের 2022 সালে অনেকগুলো আরও নতুন নতুন কোম্পানি আমার নিজে শুরু করার পরিকল্পনা আছে। প্লাস বুট ক্যাম্প মেম্বাররা বিভিন্ন কোম্পানি শুরু করছে, বা অলরেডি তাদের অনেক কোম্পানি আছে, যেগুলোর মধ্যে আমি ইদার অ্যাডভাইজার হিসেবে জয়েন করছি, বা ইনভেস্ট করে জয়েন করছি, বা জাস্ট আইডিয়া দিয়ে হেল্প করার চেষ্টা করছি। সো বাংলাদেশের বিজনেস সিনে আমি বলবো আমি বেশ অ্যাক্টিভ, যদিও ওটা মনে হয় না, কারণ ওগুলো নিয়ে কথাবার্তা বলা হয় না খুব একটা ইউটিউব চ্যানেলে। বাট বাংলাদেশে আমার যথেষ্ট ব্যবসা বাণিজ্য আছে, এবং আমি প্রতিনিয়তই চেষ্টা করছি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায়। একজন জিজ্ঞেস করেছেন যে আপনার বিজনেস আয়ারল্যান্ডে হওয়ায় কি আপনি বেশি বেনিফিট পান নাকি? পাই।
সো এখানে একটা ব্যাপার আছে, আপনার দেখতে হবে যে এগেইন এই প্রবলেমের অ্যান্সারটা এমন যে অ্যান্সারটা বেশিরভাগ মানুষের জন্য হয়তো অ্যাপ্লিকেবল হবে না, যে কারণে এইসব ব্যাপার নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলি না। আপনি যদি আয়ারল্যান্ডে একটা ব্যবসা সেট আপ করেন, আয়ারল্যান্ডকে যেহেতু বলা হয় ইউরোপিয়ান সিলিকন ভ্যালি, সো ইউরোপের টেক হাব আয়ারল্যান্ড, আপনি যতগুলা বড় বড় কোম্পানি আছে টেক, অ্যাপল, অ্যামাজন, ফেসবুক, গুগল যারা আছে সবার দেখবেন ইউরোপের অফিসটা আয়ারল্যান্ডে। এবং এটা এই জন্য না যে আয়ারল্যান্ড অনেক সবুজ বা আয়ারল্যান্ডে অনেক পাহাড় বা আয়ারল্যান্ডে অনেক সাগর, যেগুলো সবই সত্য যে আয়ারল্যান্ডে ওগুলো আছে, বাট এই জন্য অ্যামাজন, গুগল আয়ারল্যান্ডে এসে অফিস খুলে বসে নাই, ওরা খুলে বসছে তার কারণ আয়ারল্যান্ডে ইউরোপের মধ্যে সবচেয়ে কম ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স রেট আয়ারল্যান্ডে সবচেয়ে কম, যেটা হলো 12.5%, যেটা 15%-এ যাবে নাকি এটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং অনেকগুলো দেশ মিলে একটা মিনিমাম ট্যাক্স সিলিং করার, মিনিমাম ট্যাক্স ব্র্যাকেট করার চেষ্টা করছে যে মিনিমাম 15% চার্জ করতে হবে, বাট ওটা এখনো হয়নি। সো এখন পর্যন্ত 12.5%, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন নট অনলি ইউরোপ, পুরো দুনিয়ায় সবচেয়ে কম, বাংলাদেশেও কিন্তু এর থেকে বেশি, যেটা একটা বড় সুবিধা। আপনি যদি আয়ারল্যান্ডে আপনার এলটিডি হয়, লিমিটেড কোম্পানি সেট আপ করেন, এবং আয়ারল্যান্ডে যদি আপনার 2টা বোর্ড মিটিং হয়, আপনি যদি আয়ারল্যান্ডের ডোমিসাইলড হন, আপনার কোম্পানি যদি আয়ারল্যান্ড বেসড হয়, সেক্ষেত্রে আপনি ওই 12.5%-এর বেনিফিটটা নিতে পারেন, যেটা বেশ ইন্টারেস্টিং একটা বেনিফিট এবং না নেওয়ার আসলে কোনো লজিক নেই। এবং ইউরোপের সবচেয়ে বড় অসুবিধা যেটা, শুধু আয়ারল্যান্ড না, পুরো ইউরোপের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো ইউরোপ এখনও একটু সোশ্যালিস্ট ভাইব থেকে বেরোইতে পারে নাই, অ্যাটলিস্ট ট্যাক্সের দুনিয়ায়। এবং পুরো ইউরোপে আপনি দেখবেন নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, খুব হাই সিলিং পার্সোনাল ইনকাম ট্যাক্সের জন্য। সো 40%, 50%, 60%, এটাও কিন্তু অনেক অনেক দেশে আমরা দেখতে পারি, এবং আয়ারল্যান্ডও ব্যতিক্রম না। আমার যে আয় হয়, ব্যক্তিগত আয়, তার প্রথম 35,000 সামথিং ইউরোতে আমি দিই 20% ট্যাক্স, এবং তারপরে যত হয় পুরাটাই দিই আমি 40% ট্যাক্স, যেটা অনেক বেশি। এবং আরও অনেক দেশ আছে, ফিনল্যান্ড টাইপ কোনো দেশ, যেগুলাই আরও বেশি জিনিসটা 40% থেকে শুরু হয়, তারপর 60%-এ যে শেষ হয় এরকম। হ্যাঁ, সরকার ওই সব দেশে অনেক সুবিধা দেয়, যে কারণে ট্যাক্সটা হয়তো গায়ে লাগে না, বাট হাই ইনকাম ট্যাক্স ইউরোপের সবচেয়ে বড় অবস্ট্যাকলগুলোর একটা, যদি আপনি একটা ক্যাপিটালিস্ট মাইন্ডসেট থেকে জিনিসটা চিন্তা করেন। যেই কারণে অনেকে যেটা করে সেটা হলো, এবং বিভিন্ন ধরনের ট্যাক্স আছে আবার, এই ব্যাপারগুলো আমি জানি না আপনাদের খুব একটা হেল্প হবে নাকি, বাট এই ভিডিওটাই এমন যেটা আসলে খুব একটা মানুষের হেল্পের জন্য বানাচ্ছি না, আমি র্যান্ডম থটস শেয়ার করতেছি। তো অনেকে আছে যেটা করে সেটা হলো, ওরা ওদের কোম্পানি সেট আপ করে আয়ারল্যান্ডে 12.5%-এর ট্যাক্স বেনিফিটটা নেওয়ার জন্য, বাট ওরা আয়ারল্যান্ডে থাকে না। কোম্পানির যে মালিক, সে থাকে যে দেখা যায় দুবাইয়ে বা সিঙ্গাপুরে, এমন কোনো একটা দেশে যে দেশে ইনকাম ট্যাক্স নাই। তো ব্যাপারটা আপনি চিন্তা করেন, আপনার কোম্পানি আয়ারল্যান্ডে সেট আপ করা, কোম্পানির যে ইনকাম হচ্ছে ওটা আপনি 12.5% ট্যাক্স দিচ্ছেন, কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে, কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে, সেই বেতন আপনি যে দেশে নিচ্ছেন ওই দেশে যেহেতু ইনকাম ট্যাক্স নাই, বেতনটা যেহেতু আপনার ইনকাম, ওই কারণে আপনার ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। তো এই ব্যাপারগুলো নিয়ে মাঝে মধ্যে ভাবি যে আসলে এইরকম একটা সেট আপে যাওয়া উচিত নাকি, যে আমি এক দেশে বেসড, কোম্পানি আরেক দেশে বেসড, একটা লিঙ্ক থাকবে যাতে করে আই ক্যান ম্যাক্সিমাইজ আমার গেইনস বলে, মানে বেসিক্যালি আমার ট্যাক্স লিগালি যত কমানো সম্ভব হয় কমানো। আরও কিছু ব্যাপার আছে এখানে। ট্যাক্স তো বিভিন্ন ধরনের হয়, একটা হলো কর্পোরেট ট্যাক্স, একটা হলো ইনকাম ট্যাক্স, আর একটা হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিজিটি। ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া হয় সাধারণত অ্যাসেটের উপরে, এবং এখন যতই দিন যাচ্ছে ততই যেহেতু আমার অ্যাসেটের পরিমাণ বাড়ছে, 5 বছর আগে আমার কোনো স্টক ছিল না, 5 বছর আগে আমার কোনো ক্রিপ্টো ছিল না, এখন তো আমার বাড়ি গাড়ি কিছুই নেই, বাট হোপফুলি একসময় আমার বাড়ি হবে, তখন ওইটাও একটা অ্যাসেট হবে। তো অ্যাসেট যখন আপনার থাকে, ওই অ্যাসেট যখন আপনি বিক্রি করেন, ওইটার ট্যাক্সটা আলাদাভাবে হিসাব করা হয়। আমেরিকায় জিনিসটা হিসাব করা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে। আপনি যদি অ্যাসেটটা কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দেন, তাহলে ওটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসেবে একটু হায়ার ট্যাক্স ব্র্যাকেটে হিসাব করা হয়, আর যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় তাহলে একটু কম ট্যাক্স ব্র্যাকেটে হিসাব করা হয়। আয়ারল্যান্ডে এরকম কোনো ব্যাপার নেই। আয়ারল্যান্ডে আপনি যদি অ্যাসেট বিক্রি করেন, আপনার 33% ট্যাক্স কাটা হয়। তো কথার কথা, আমি যদি গুগলের স্টক কিনি $1,000, ওই গুগলের স্টকের দাম যদি কালকে বেড়ে $2,000 হয়ে যায়, এবং আমি যদি ওই স্টক বিক্রি করি, ওই এক্সট্রা $1,000 কিন্তু আমার প্রফিট না, তার মধ্যে থেকে $333 আইরিশ সরকার নিয়ে নেবে, বাকি যেটা থাকবে 666, ওইটা হবে গিয়া আমার প্রফিট। সো 33% সিজিটি, ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই ট্যাক্সটা সিঙ্গাপুরে নাই। যেহেতু সিঙ্গাপুরে কোনো ক্যাপিটাল গেইনস ট্যাক্স নাই, এই কারণে আপনি দেখবেন রিসেন্ট যত ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট আছে বা ক্রিপ্টোর দুনিয়ায় যারা কাজকর্ম করে, তারা আস্তে আস্তে সবাই সিঙ্গাপুরে চলে যাচ্ছে, কারণ ক্রিপ্টো ইজ অ্যান অ্যাসেট। সো এই অ্যাসেট যখন বিক্রি করবেন, তখন যদি আপনি না চান যে 33% আপনি ট্যাক্স হিসেবে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এমন একটা দেশে বেস করতে চাবেন নিজেকে, যেই দেশে ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই, যেটার জন্য সিঙ্গাপুর ইজ আ নাইস অপশন। ওইটা নিয়েও আমি মাঝে মধ্যে ভাবি যে আসলে এই মুভটা নেওয়া উচিত হবে নাকি, বাট যতই দিন যাচ্ছে, যতই আমার বয়স বাড়তেছে, ততই আমি রিস্ক অ্যাভার্স হয়ে যাচ্ছি। তার মানে হইলো আমি এখন আর অত রিস্ক নেই না, আগে যত রিস্ক নিতাম। এটা একটা বাজে ব্যাপার, বাট যদি 10 বছর আগে হইতো তাহলে আমি হয়তো এই রিস্কি মুভটা নিয়ে ফেলতাম, যেটা আমি এখন আর নেই না। এই তো
আপনি যদি চান আমি পরের কোনো একটা র্যান্ডম কিউএনএ ভিডিওতে আপনার কোনো একটা প্রশ্নের উত্তর দেই, আমাকে এই ভিডিওর নিচে একটা প্রশ্ন করে রাখবেন, আমি সব কটা প্রশ্ন দেখব এবং আমি এবং আমাদের টিমের আরও কেউ এই প্রশ্নগুলো কিউরেট করে আমাকে দিবে এবং আমরা প্রত্যেক মাসে এরকম একটা র্যান্ডম কিউএনএ ভিডিও করার চেষ্টা করবো, যেখানে আমি 4টা 5টা 6টা হাবিজাবি প্রশ্ন নিয়ে ওই প্রশ্নের হাবিজাবি উত্তর দিব, যে উত্তর আসলে খুব বেশি মানুষের কাজে আসবে না, বাট আমার উত্তর দিতে পেরে বেশ ভালো লাগবে এবং হোপফুলি যে এই 4-5-6 জনের কাজে আসবে ওই 4-5-6 জনেরও একটু হেল্প হবে। যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি, একটা ব্লগ আছে যে ব্লগটার নাম nomadcapitalist.com, আপনারা গুগল করলেই পাবেন। এই ব্লগটা ডিজিটাল নোম্যাড লাইফ নিয়ে, আপনার যদি কোনো স্ট্রং বেস না থাকে, আপনি যদি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজকর্ম করতে চান তাহলে কিভাবে করা যায় না যায় ওইসব নিয়ে কথাবার্তা হয় এই ব্লগটায়। এই ব্লগটা যদি আপনি পড়েন আপনি অনেক ফ্যাসিনেটিং আইডিয়া পাবেন বলে আমার মনে হয়। ওরা এই ভিডিওর স্পন্সর না, ওই ব্লগের সাথে আমার কোনো লেনা দেনা নাই, বাট তারপরে আমি একটা রিসোর্স শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, বিকজ আমার ধারণা আপনাদের অনেকের উপকার হবে আপনারা যদি এই ব্লগটা পড়েন। স্পেশালি আপনারা যারা সেকেন্ড সিটিজেনশিপে আগ্রহী, যে আপনি তো বাংলাদেশের সিটিজেন, একই সাথে আপনি কিভাবে সেন্ট লুসিয়ারও সিটিজেন হবেন, বা আপনি কিভাবে ইউএইর সিটিজেন হবেন, বা আপনি কিভাবে র্যান্ডম, সো ওই সব ব্যাপারে ওই ব্লগের ভিতরে অনেক ইনফরমেশন আছে। আমি অনেক পছন্দ করি ব্লগটা এবং আমি অনেক দিন ধরেই পড়ি, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম, যেহেতু একটা র্যান্ডম ভিডিওর মধ্যে আরেকটা র্যান্ডম রিসোর্স অ্যাড করে দিলাম। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।